বন্ধুরা নমস্কার। এসো গল্প শুনি ইউটিউব চ্যানেলে আমি কামাল আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা শুনছেন প্রখ্যাত সাহিত্যিক সমরেশ মজুমদারের কালজয়ী উপন্যাস কালবেলার পাঠ। যে বন্ধুরা আজ আমার চ্যানেলে প্রথমবারের জন্য এলেন তাদের উদ্দেশ্যে বলি, যদি আপনি এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, বন্ধু অনুগ্রহ করে এই মুহূর্তে সাবস্ক্রাইব বাটনটি টিপে দিন এবং তার পাশে থাকা বেল আইকনটি টিপে দিতে ভুলবেন না, যাতে আমার চ্যানেলে আপলোড করা প্রতিটি ভিডিও সংক্রান্ত নোটিফিকেশান আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত দিয়ে আমাকে সমৃদ্ধ করবেন এবং পারলে ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। তো চলুন বন্ধুরা, এই কটি কথা বলে শুরু করা যাক আজকের পাঠ, সমরেশ মজুমদারের কালবেলা। শরীরশেখরের চিঠি এলো। ট্রেনে কোনো অসুবিধে হয়েছিল কিনা সে বিষয়ে কিছু লেখেননি, তবে এখনও শরীর সুস্থ হয়নি। বাড়িতে তিনি এবং হেমলতা ছাড়া তৃতীয় কোনো প্রাণী না থাকায় সাংসারিক কাজকর্ম তাঁকেই ওই শরীর নিয়ে করতে হচ্ছে। এখন যাওয়ার জন্য তিনি তৈরি। নিজের শ্রাদ্ধ করে এসে এক অদ্ভুত আনন্দের মধ্যে ডুবে আছেন। তবে তার একটাই আশঙ্কা, এবং সেটা হেমলতাকে নিয়ে। তাঁর যাওয়ার আগে যদি হেমলতা যেতেন তাহলে নিশ্চিন্ত হতে পারতেন শরীরশেখর। এসব লেখার পর তিনি জানতে চেয়েছেন অনিমেষ পুজোর ছুটিতে জলপাইগুড়িতে আসছে কিনা, এবং শরীরশেখর কলকাতায় তার কাছে থাকার দরুন যে টাকা খরচ হয়েছে তার অঙ্কটা জানালে তিনি সেটা ফেরত পাঠাবার ব্যবস্থা করবেন। চিঠিটা পড়ে অনিমেষ কিছুক্ষণ চুপচাপ বসে থাকল। হাতের লেখা এক না হলে এটাকে দাদুর চিঠি হিসেবে মেনে নেওয়া শক্ত হতো। দাদুর চিঠি মানেই কিছুটা উপদেশ এবং সেই সঙ্গে কড়া সমালোচনা। অথচ এই চিঠির ভাষার মধ্যে কেমন যেন শীতলতা ছড়ানো। স্বর্গছেনা থেকে বাবার চিঠি আজকাল নিয়মিত আসে না। মাসের প্রথমে যে মানি অর্ডার পাঠান তার তলায় যেটুকু জায়গা তাই এখন বরাদ্দ। শরীরশেখর চলে যাওয়ার পর তমালের মুখে জানতে পেরেছিল অনিমেষ তিনি অনেক কিছু জেনে গেছেন। সেদিন সে যখন সন্ধ্যাবেলায় ডাক্তারের চেম্বারে গিয়েছিল তখনই তিনি তমালদের খুঁটিয়ে প্রশ্ন করে অনিমেষের রাজনৈতিক ক্রিয়াকলাপ সম্পর্কে অবহিত হয়েছিলেন, কিন্তু চিঠিতে সেসবের কোনো উল্লেখ নেই। শুধু এই প্রথমবার তিনি জানতে চেয়েছেন অনিমেষ ছুটিতে জলপাইগুড়িতে যাবে কি না। অনিমেষ অনুভব করছিল বাড়ির সঙ্গে একটা দূরত্ব তৈরি হয়ে সেটা ক্রমশ বেড়ে যাচ্ছে। না, এই ছুটিতে সে বাড়িতে গিয়ে বসে থাকতে পারবে না। বিমানের সঙ্গে কথা হয়ে গেছে, পার্টি অফিসে গিয়ে দিনটিন ফাইনাল করে এসেছে। আগামী উপনির্বাচনে দলের প্রার্থীর হয়ে প্রচারের জন্য যে দল কলকাতা থেকে যাচ্ছে তাকেও সেই সঙ্গে যেতে হবে। ছুটিটা পড়ছে বলে তার ক্লাস কামাই হবে না। অনিমেষ ঠিক করল এসব কথা শরীরশেখরকে খোলাখুলিই লিখে দেবে। ওদের উপনির্বাচনের জায়গাটা জলপাইগুড়ি থেকে খুব দূরে যদিও নয়, তবু সে সময় পাবে কিনা আগে থেকে বলা যাচ্ছে না। কথাগুলো মাধবীলতাকে জানালো অনিমেষ। আজকাল কোনো কিছু ওকে না বললে স্বস্তি পায় না সে। এখন প্রতিটি দিন শুরু হয় বুকজোড়া এক ধরনের চাপ নিয়ে। সে চাপ বুক থেকে সরে না যতক্ষণ মাধবীলতাকে সে না দেখছে। একটু একটু করে মাধবীলতা তার রক্তে মিশে যাচ্ছে। এখন ওদের দেখা কিংবা কথা হয় লাইব্রেরি, বসন্ত কেবিন কিংবা কফি হাউসের তেতলায়। শেষের জায়গাটাই ওদের প্রিয়, কারণ দীর্ঘ সময় এক কাপ কফি নিয়ে বসে থাকা যায় এবং চারপাশে এত কথার ভিড় যে স্বচ্ছন্দে নিজেদের কথা বলা যায়। মাধবীলতাকে সে তার সব কথা বলেছে।
মা যে রাতে মারা গেলেন সেই বর্ণনা শোনার সময় মাধবীলতা ঝরঝর করে কেঁদে ফেলেছিল। ছোট মার কথা শুনে অবাক হয়েছিল খুব। অনিমেষ তার সঙ্গে কোনো যোগাযোগ রাখে না জেনে অনুযোগ করেছিল, বলেছিল, তোমার ছোট মাকে আমার খুব দেখতে ইচ্ছা করছে। কেন? অনিমেষের আজকাল একটা ব্যাপার খুব মজা লাগে। মাধবীলতা যখন তার পরিবারের কারো সম্বন্ধে কথা বলে তখন মনে হয় ও তাকে ভীষণ চেনে। আসলে অনিমেষের মুখে শুনে শুনে দাদু পিসিমাদের ছবিটা ওর মনে স্পষ্ট আঁকা হয়ে গেছে। এক এক সময় ও এমন কথা বলে যে অনিমেষের নিজেরই ধন্দ লাগে, ওদের কে বেশি চেনে, সে না মাধবীলতা। মাধবীলতা বলল, কত বড় হৃদয় থাকলে তবেই এভাবে তোমাকে আপন করে নেওয়া যায় সেটা তুমি বুঝবে না। তোমার ছোট মার নিজস্ব দুঃখ কিংবা কষ্টের কথা তোমরা কোনো দিন জানতে পারোনি, পেরেছ? কি দুঃখ? নিজের সন্তান নেই বলে বলছো? সে তো আছেই, কিন্তু সে কষ্ট ভুলে থাকা যায় যদি স্বামীর ভালোবাসা কেউ বুক ভরে পায়। তোমার ছোট মা সেটা পাননি, তোমার বাবা কখনোই তাকে ভালোবাসেননি। মাধবীলতার গলায় আত্মপ্রত্যয়। কি বলছো? ওরা এতদিন একসঙ্গে আছেন। অনিমেষকে থামিয়ে দিল মাধবীলতা। একসঙ্গে অনেক দিন থাকলেই বুঝি ভালোবাসা যায়? এই শহরে তো একসঙ্গে এতগুলো মানুষ চিরকাল আছে, তবু মানুষে মানুষে ভালোবাসাবাসি হলো না কেন? কি আশ্চর্য! এর দুটো ব্যাপার এক হলো। দুজন মানুষ একসঙ্গে থাকলে পরস্পরকে গভীরভাবে জানতে পারে, নিজেদের ত্রুটিগুলো সংশোধন করে নিতে পারে, পরস্পরের জন্য তখন টান জন্মায়। আর হাজার হাজার মানুষ যতই একসঙ্গে থাকুক, এই নৈকট্য কখনোই গড়ে ওঠে না। দুটোকে এক করছো কেন? বেশ, ওইভাবে থাকতে থাকতে তুমি যেটাকে টান বললে সেটা এলেই তাহলে ভালোবাসা পাওয়া গেল, কি বলো? মাধবীলতার মুখে দুষ্টুমি। আমি কি ভুল বলছি? অনিমেষ একটু বিব্রত হল। নিশ্চয়ই। দুটো মানুষ সারা জীবন শুধু প্রয়োজনের জন্য পরস্পরের ওপর নির্ভর করে কাটিয়ে দিতে পারে। দুজনে কেউ কাউকে একটুও ভালোবাসল না হয়তো, শুধু প্রয়োজনই কাছাকাছি ওদের ধরে রাখল। আবার দুজন দুই বিপরীত মেরুতে বাস করেও পরস্পরকে ভালোবাসতে পারে সারা জীবন। বুঝলে মশাই? কথাটা শেষ করে টেবিলে রাখা অনিমেষের হাতে আলতো করে চিমটি কাটল মাধবীলতা। বুঝলাম। অনিমেষ গম্ভীর হবার চেষ্টা করল। এবার বলো, ভালোবাসাটা কি জিনিস? মানুষ মানুষকে কেন ভালোবাসে? কথাটা শোনামাত্র চোখ বড় হয়ে গেল মাধবীলতার। তারপরই প্রচণ্ড শব্দে সে হেসে উঠল। সমস্ত শরীর কাঁপছে তার হাসির দমকে। দুহাতের চেটোয় নিজের মুখ ঢেকেও সামলাতে পারছে না। এরকম দৃশ্য এবং শব্দ আশেপাশের অনেক টেবিলকে সচকিত করেছিল। তারা বেশ মজা দেখার মুখ করে এদিকে তাকিয়ে আছে এখন। অনিমেষ চাপা গলায় বলল, এই কি হচ্ছে? এভাবে হাসিতে ফেটে পড়ার কি কারণ সে বুঝতে পারছিল না। কোনো রকমে নিজেকে সামলে মাধবীলতা বলল, অনেক দিন এত প্রাণ খুলে হাসিনি, তোমার জন্য সেটা পারলাম। বলি আবার হাসতে লাগলো, অবশ্য নিঃশব্দে। তোমাকে কোনো কথা সরল মনে জিজ্ঞাসা করা যায় না। অনিমেষ গম্ভীর হল। আমি তোমাকে এখন ভালোবাসা শেখাবো? শেখাতে কে বলেছে? আমি জাস্ট আলোচনা করছিলাম। বেশ, তাহলে সরাসরি কথা হোক। তুমি রোজ আমার সঙ্গে দেখা করার জন্য এত ব্যস্ত হও কেন? দুটো বড় চোখ অনিমেষের মুখের ওপর স্থির দৃষ্টি ফেলল। সেই চাহনির দিকে তাকিয়ে অনিমেষ ভেতরে ভেতরে একটা কাঁপন অনুভব করল। সে কোনো রকমে বলল, তুমি জানো, কথা এড়িয়ে যাচ্ছ। বেশ, তোমাকে না দেখতে পেলে আমার ভালো লাগে না, খুব কষ্ট হয়। ঘুম ভাঙার পরই তোমার মুখটাকে দেখতে পাই, আর ঘুমিয়ে না পড়া পর্যন্ত ও মুখ চোখের সামনে থেকে সরে না। মারাত্মক ব্যাপার। কেন? যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, কিন্তু হচ্ছে না মানে? চোখের সামনে যদি আমি ছাড়া কিছু না থাকে তাহলে তুমি হাঁটা চলা পড়াশোনা করছো কি করে? সে সবই করছো, অথচ কি আশ্চর্য, এত মোটা কথা বলছো কেন? চোখ কি শুধু রক্ত মাংসেরই? মনের যে চোখ আছে, কান আছে, সেটা অস্বীকার করতে পারো? এবার পথে এসো।
প্রত্যেক মানুষের এরকম দ্বৈত সত্তা আছে। মুশকিল হলো অনেকেই ওই দ্বিতীয়টির ব্যবহার জানে না, তারা প্রথমটি নিয়েই সারা জীবন কাটিয়ে দেয়। কিন্তু এবার আমার ভয় হচ্ছে তোমার এই মন কতদিন থাকবে। আমরণ, মরণ কি শুধু শরীরের, মনেরও নয় কি? আমি অত বুঝি না। আমি জেনেছি তোমাকে ছাড়া আমি সম্পূর্ণ নই। কিন্তু এ জানায় যদি ভুল হয়, না, এটা আমি আমার সমস্ত রক্ত দিয়ে অনুভব করি। কিন্তু আমি তো একজন সাধারণ বাঙালি মেয়ে, তোমার সামনে বিরাট জগৎ। রাজনীতিতে তুমি গা ভাসাচ্ছ, নতুন সমাজ ব্যবস্থার স্বপ্ন দেখো তুমি। একবার যদি ঝড় ওঠে, তুমি উত্তাল হবে, তখন আমি কি করব? তুমি আমার সঙ্গে থাকবে? আমার যদি সে ক্ষমতা না থাকে? অনিমেষ মাধবীলতাকে খুঁটিয়ে দেখল, তারপর গলার স্বর নামিয়ে জিজ্ঞাসা করল, লতা, তুমি কি আমার রাজনীতিতে জড়ানো পছন্দ করো না? মাধবীলতা হাসল, পাগল! তবে আমার ভয় করে, খুব ভয় হয়। এই হলো মাধবীলতা। অনিমেষ যখন ছায়া চায় তখন ছায়া দেয়, কিন্তু যেই কুঁড়েমি করে তখনই রোদে পুড়িয়ে মারে। শুধু এই জন্যে অনিমেষ মাঝে মাঝে ওকে বুঝতে পারে না। ইউনিয়নের কাজে অনেক সময় ক্লাস করা হয় না। মাঝে মাঝে মনে হতো MA ক্লাসের বিপুল কোর্স সবই না জানা থেকে যাচ্ছে। কিভাবে পরীক্ষা দেবে, হিম হয়ে যেত শরীর। MA না পাশ করতে পারলে চিরকাল বাবার কাছে চোরের মতো থাকতে হবে। মাধবীলতা তাকে প্রতিদিনের ক্লাস নোটস দিয়ে যেতে লাগলো। অধ্যাপক যখন নোটস দিতেন তখন সে কার্বন ব্যবহার করে টুকে রাখত। কোনো কোনো রাতে হোস্টেলে শুয়ে সেই নোটসে চোখ রেখে অনিমেষ যেন মাধবীলতাকে দেখতে পেত। কল্পনায় মাধবীলতার হাতের গন্ধ নাকে আসত, কিন্তু নিজের বুকের এই ছটফটানি সে কখনো মাধবীলতার মধ্যে দেখেনি। আর এই না দেখতে পাওয়ার জন্যে কষ্ট হয়। কেন মাধবীলতা তাকে তার মতো আঁকড়ে ধরে না? কেন পরের দিন কখন দেখা হবে এই প্রশ্ন কখনো করে না, তা বুঝতে পারে না অনিমেষ। মাধবীলতার এই নির্লিপ্ত আচরণে মাঝে মাঝে তার সন্দেহ হতো সে সত্যি তাকে ভালোবাসে কিনা। কিন্তু পরক্ষণেই এমন একটা কাণ্ড করত মাধবীলতা যে অনিমেষ এসব চিন্তার জন্য নিজেকে অপরাধী ঠাওরাত। হ্যাঁ, সে মাধবীলতাকে সব বলেছে, এমনকি উর্বশী যে জোরো মুখে সেই জলপাইগুড়ির কৈশোরে তাকে চুমু খেয়েছিল তাও। কিন্তু অনিমেষ মাধবীলতার কিছু জানে না। কোনো উগ্রতা না থাকলেও অনিমেষের বুঝতে অসুবিধা হয় না মাধবীলতারা অত্যন্ত সচ্ছল, কিন্তু কোনোদিন তাকে নিজের বাড়িতে আমন্ত্রণ জানায়নি। এই ব্যাপারটায় খুব অস্বস্তি আছে অনিমেষের। অনেক দিন ভেবেছে মুখ ফুটে বলেই ফেলবে, কিন্তু সংকোচে সেটা সম্ভব হয়নি। এর মধ্যে 2-1 রবিবার সে চুপচাপ বেলঘরিয়ায় গিয়েছিল। স্টেশন ছাড়িয়ে যে রাস্তাটা নিমতার দিকে গিয়েছে সেদিকেই মাধবীলতার বাড়ি। এলোমেলো ঘুরে এসেছে সে, কোনো দিন দেখা পায়নি। কথাটা ওকে জানাতে খুব গম্ভীর হয়ে গিয়েছিল। বলেছিল, একটা দিন দেখা না করে থাকতে পারো না কেন? এরপরে হয়তো মাসের পর মাস না দেখা করে থাকতে হবে। অনি, আমার জন্য তোমার সব কাজকর্ম নষ্ট হোক এটা আমি চাই না। নিজেকে সংযত করো, এরকম তরল হওয়া তোমাকে মানায় না। অনিমেষ বুঝতে পারে না তার এমন কেন হলো। চিরকাল সে যেভাবে কাটিয়ে এলো এখন সেরকম থাকতে পারছে না কেন? সেই ছোট্টবেলায় জলপাইগুড়িতে মা বাবাকে ছেড়ে আসবার পর সে একরকম একাই। নিজের ভালো লাগা মন্দ লাগার কথা বলার মতো কেউ ছিল না কাছাকাছি। দাদু কিংবা পিসিমার সঙ্গে বয়সের ব্যবধান তাকে ওদের কাছ থেকে বিচ্ছিন্ন করেছিল। আত্মকেন্দ্রিকতা মানুষকে অনেক কিছু থেকেই নিবৃত্ত করে। আনন্দ কিংবা দুঃখের উচ্ছ্বাস তার নিজের মধ্যে সীমাবদ্ধ ছিল, অন্যে তা জানতেও পারত না। বোধহয় এইভাবেই সংযম জন্ম নেয় এবং নিয়েছিল। অথচ মাধবীলতাকে দেখার পর সেই দীর্ঘ সময়ে গড়া দুর্গ এক মুহূর্তেই ধূলিসাৎ হল। অনিমেষ নিজেকে ধরে রাখতে পারে না এবং মাধবীলতার এরকম সতর্কীকরণ কানে বড় খারাপ শোনায়। কিন্তু সংযম অবশ্যই প্রয়োজন। ওকে না দেখতে পেলেই এই যে শূন্যবোধ, এটাকে চাপা দেওয়া দরকার।
আর কদিন বাদেই পুজোর ছুটি, তখন মাসখানেকের জন্য কলকাতা ছেড়ে যেতে হবে। কথাটা মাধবীলতাও জানে। মাধবীলতার কি তাকে 1 মাস না দেখতে পেলে কোনো কষ্ট হবে না? না, অনিমেষ ঠিক করল নিজেকে পরিবর্তিত করবে। এইভাবে সহজে ধরা দিয়ে বসবে না। আজ বিকেলে মাধবীলতা বলল, রোজ রোজ ট্রেনে যাই, আজ বাসে যাব। এখন ছুটির সময়, ট্রাম বাসগুলো বাদুড় ঝোলা হয়ে যাচ্ছে। ওদিকে তাকিয়ে অনিমেষ বলল, তোমার মাথা খারাপ হয়ে গেছে? মাধবীলতা রাস্তা পার না হয়ে ধর্মতলাগামী একটা প্রাইভেট বাসে উঠে পড়ল। উল্টো মুখ বলে বাসটা খালি। ধর্মতলায় বোঝাই হয়ে বেলঘরিয়ায় ফিরবে। জানলার পাশে একটা জায়গায় বসে মাধবীলতা বলল, সব সমস্যার সমাধান আছে, শুধু রাস্তাটা খুঁজে নিতে হয়। অনিমেষ বলল, ডবল ভাড়া দিতে হবে। মাধবীলতা বলল, প্রয়োজনে তাই দিতে হয় বই কি। অনিমেষ একটু উষ্ণ গলায় বলল, তুমি সব কথাই দুরকম মানে সাজিয়ে বলো কেন? সহজ কথাটা সহজ গলায় বললে মান যায় নাকি? মাধবীলতা আস্তে আস্তে জানলার দিকে মুখ ঘুরিয়ে নিল। অনিমেষ খেয়াল করেনি, অন্যমনস্ক হয়ে রাস্তা দেখছিল। ওয়েলিংটনের মোড় পার হতেই বাসটা দ্রুত ভরে গেল। লেডিস সিট উপচে মেয়েরা দাঁড়িয়ে রয়েছে। ছেলেরা যারা রড ধরে রয়েছে তারা মাধবীলতার দিকে বিরক্ত হয়ে তাকিয়েছে। কোনো মেয়ে সাধারণ সিটে বসলেই পুরুষরা সেটাকে মানতে পারে না, অথচ সেগুলো তো শুধু পুরুষদের জন্যই নির্দিষ্ট নয়। তবু অনিমেষ কিছু বলার জন্য ডাকল, এই। ডাকটা না শোনার মতো নয়। মাধবীলতা মুখ ফেরালো না। অনিমেষ অবাক হয়ে আবার ডাকতেই সামনে দাঁড়ানো লোকগুলো ওদের দিকে তাকালো। এবারও মাধবীলতার কোনো পরিবর্তন দেখা গেল না। অনিমেষের খুব অস্বস্তি এবং এক ধরনের ভয় হলো। পাশ থেকে সে যেটুকু দেখছে তাতে বুঝতে পারছে মাধবীলতার মুখের প্রতিটি ভাঁজ এখন টান টান, দাঁত দিয়ে হয়তো নিচের ঠোঁট চেপে রেখেছে। সে ডাকছে অথচ মেয়েটা সাড়া দিচ্ছে না। এই তথ্যটা যদি আশেপাশের লোকজন টের পেয়ে যায় তাহলে ওদের ঔৎসুক্য আরও বেড়ে যাবে। এই মুখ অনিমেষের অচেনা। যদি হঠাৎ কোনো রূঢ় কথা বলে বসে তাহলে এদের কাছে নির্ঘাত অপমানিত হবে বলে আবার ডাকতে তার ভয় করছিল। সে চেষ্টা করল নির্লিপ্ত হয়ে বসে থাকতে, কিন্তু কিছুতেই তার বোধগম্য হচ্ছিল না মাধবীলতা কেন এরকম আচরণ করছে। তাদের মধ্যে কোনো ঝগড়াঝাঁটি হয়নি, আঘাত লাগতে পারে এমন কিছু সে করেনি। তবে ওই মুখ দেখতে অনিমেষের খুব কষ্ট হচ্ছিল, কিন্তু আর কথা বলার মতো সাহস সে পাচ্ছিল না। বাসটা এখন স্ট্যান্ডে চুপচাপ দাঁড়িয়ে। ইডেন গার্ডেনের পাশে বাবুঘাটে স্টিমারের ডাক শোনা যাচ্ছে। চারপাশে নানান রকম হকার আর বেড়াতে আসা মানুষের ভিড় জায়গাটাকে মেলার চেহারা দিচ্ছিল। অনিমেষ দেখল জোড়ায় জোড়ায় ছেলে মেয়ে ইডেন থেকে ঢুকছে আর বের হচ্ছে। অনেকের ভঙ্গিতে একটা চোর চোর ভাব আছে। ইডেন কিংবা ভিক্টোরিয়া মেমোরিয়াল যেসব জায়গায় সবাই প্রেম করতে যায়, সেখানে মাধবীলতাকে নিয়ে সে কখনো যায়নি। ইউনিভার্সিটির চারপাশে যেসব খোলামেলা রেস্টুরেন্ট আছে সেখানেই কথা বলেছে ওরা। প্রেম করলেই সকলে বোধহয় নির্জনতা খোঁজে, চায়ের দোকানের কেবিনে গিয়ে ঢোকে। আশ্চর্য, ওদের মাথায় সেরকম চিন্তা আসেনি কেন? অনিমেষের খেয়াল হলো সে এখনও মাধবীলতার হাত পর্যন্ত ধরেনি। এই যে এখন সে পাশে বসে আছে, স্বাভাবিকভাবেই ওর শরীরের স্পর্শ লাগছে, কিন্তু এই মুহূর্তেই সে সম্পর্কে সচেতন হলো অনিমেষ এবং হওয়ার পর আরও সংকুচিত হয়ে পড়ল। মাধবীলতা হঠাৎ কথা বলল। বাইরে থেকে মুখ সম্পূর্ণ না ফিরিয়ে চাপা গলায় উচ্চারণ করল, ওই রকম হলে খুশি হন জানি, তা আমার কাছে কেন? ওই একটা জুটিয়ে নিলেই পারেন। কথাটা বুঝতে কয়েক পলক গেল। অনিমেষ চকিতে ঘাড় ঘুরিয়ে দেখল একটি জোড়া ইডেনের দিকে ঢুকছে। মেয়েটি খিলখিল করে হাসছে। তার একটা হাত ছেলেটির কোমরে আর ছেলেটির হাত মেয়েটির কাঁধে। কী কারণে ওরা অমন হাসছে বোঝা যাচ্ছে না, কিন্তু আশপাশের লোকজনের কৌতুকের চোখ ওদের গ্রাহ্য বস্তু নয় এটা বোঝা যাচ্ছিল। যে কোনো মানুষের চোখে ওদের ভঙ্গিতে একটা বেলেল্লাপনা ধরা পড়বে। অনিমেষের খারাপ লাগলো, কিন্তু মাধবীলতার ইঙ্গিত বোঝা মাত্রই তার মুখে রক্ত জমে গেল। তার সম্পর্কে এতটা নীচ ইঙ্গিত করতে পারল ও? শুধু শারীরিক প্রয়োজনেই সে মাধবীলতাকে কামনা করে, এই তাহলে তার সম্পর্কে ধারণা? অনিমেষের মনে হলো এখনই এই সিট থেকে উঠে যায়,
এই অপমানের পর আর পাশাপাশি বসে থাকা যায় না, কিন্তু সেই মুহূর্তেই আর একটা অনুভূতি তাকে আচ্ছন্ন করল। মাধবীলতাকে হারিয়ে সে থাকবে কি করে? ক্রোধ মানুষকে অন্ধ করে। হয়তো কোনো কারণে মাধবীলতা নিজেকে বেসামাল করে ফেলায় এই রকম দায়িত্বজ্ঞানহীন কথা বলছে, কিন্তু মন যখন শান্ত হবে তখন নিশ্চয়ই এই কথাটার জন্য সে লজ্জা পাবে। পাল্টা যুক্তি খুঁজে পেতে অনিমেষ সিট ছেড়ে উঠল না, কিন্তু তা সত্ত্বেও একটা হীনমন্যতা বোধ তাকে আচ্ছন্ন করে রাখল। বুকের ভেতর একটা ভারী কিছু অনড় হয়ে আছে। বাসটা চলতে শুরু করলেও অবস্থার কোনো পরিবর্তন হলো না। ভিড়ের চাপাচাপিতে আশপাশের মানুষেরা আর তাদের ভালো করে নজর করছে না দেখে অনিমেষ চাপা গলায় বলল, তুমি এরকম করে বলতে পারলে? মাধবীলতা উত্তর দিল না, যেন অপরিচিত সহযাত্রিনীর মতো চুপ করে বসে থাকল। অনিমেষ কিছুক্ষণ অপেক্ষা করে বলল, শুনছ? মাধবীলতা নির্বিকার, কিন্তু ওপরের একটা মুখ বলে উঠল, কিছু বলছেন? অনিমেষ হতভম্ব হয়ে মুখ তুলে দেখল একটা টিয়া পাখির নাক বসানো মুখ ওর দিকে ঝুঁকে পড়েছে। সে চটপট বলে উঠল, না না, কিছু বলিনি। কিছু বলছেন না তো তখন থেকে বিড়বিড় করছেন কেন? রাগ হয়ে গেল এই গায়ে পড়া ভাব দেখে। অনিমেষ বলল, কি যা তা বলছেন? যা তা বলছি? আই বাপ! লোকটা মুখ ঘুরিয়ে আশপাশের ঝুলে থাকা মুখগুলোকে বলল, তখন থেকে দেখছি মেয়েটিকে জ্বালাতন করছে, বিড়বিড় করে কথা বলে যাচ্ছে, আবার চোখ রাঙানো দেখেছেন? বাসে ট্রামে এই হয়েছে আজকাল। মেয়েরা যে নিশ্চিন্তে একা একা যাবে তার উপায় নেই, কান ধরে বাস থেকে নামিয়ে দেওয়া উচিত। আরেকটি কিলবিলিয়ে উঠল। অনিমেষ মহা ফাঁপড়ে পড়ল। আশেপাশে সবাই তো বটেই, ওপাশের মহিলারা পর্যন্ত ঝুঁকে তাকে লক্ষ্য করছে। সে দ্রুত মাধবীলতাকে দেখল, তেমনি নিস্পৃহ ভঙ্গিতে বাইরের দিকে তাকানো, যেন ছুটন্ত ফুটপাতগুলোয় পৃথিবীর যাবতীয় দেখার জিনিস ছড়িয়ে আছে। বাসের ভেতর এখন যে কথাবার্তা চলছে তা ওর কানে মোটেই যায়নি। উঠে দাঁড়াতে গিয়ে চট করে সামলে নিল অনিমেষ। এখন চলে যাওয়া মানে এই লোকগুলোর ইঙ্গিতকে সত্যি প্রমাণিত করা। একটি হেঁড়ে গলা বলে উঠল, ভদ্রভাবে যদি বসে থাকতে না পারেন তাহলে ঘাড় ধরে বের করে দেবো বাস থেকে। মাথায় আগুন জ্বলে গেল অনিমেষের। চিৎকার করে বলল, মুখ সামলে কথা বলুন। একটা হুড়োহুড়ি শুরু হওয়া মাত্র কন্ডাক্টরের গলা শোনা গেল, বাসের ভেতরে নয়, বাইরে গিয়ে করুন ও দাদারা। কলকাতার মানুষ নিজে দর্শক হয়ে দূরত্বে থাকতে ভালোবাসে। অন্য কেউ শুরু করে দিলে ছুকছুক করতে পারে এইমাত্র। সমস্বরে গলাগুলো কন্ডাক্টরের উদ্দেশ্যে ব্যস্ত হয়ে পড়ল, নামিয়ে দিন তো মশাই, মেয়েদের বিরক্ত করবে আর বললে চোখ রাঙাবে, এদের জন্যই ছেলেদের বদনাম হয়। ভিড় ঠেলে কন্ডাক্টর অনিমেষের সামনে এসে দাঁড়াতেই অনিমেষ বসে পড়ল। উত্তেজনায় ওর শরীর এখনও থরথর করে কাঁপছে, এবং উত্তেজিত হলেই পেটে যে চিনচিনে ব্যথা ছড়িয়ে পড়ে সেটাও বাদ গেল না। কন্ডাক্টর কড়া গলায় জিজ্ঞাসা করল, ও মশাই, কোথায় যাবেন আপনি? হাতিবাগান বলতে যাচ্ছিল অনিমেষ, কিন্তু তার আগেই একটা হাত কন্ডাক্টরের উদ্দেশ্যে এগিয়ে গেল। গমরঙা সেই হাতের কবজিতে একটি মকরমুখী বালা, হাতের শেষে আঙুলের চাপে একটা 1 টাকার নোট ধরা। মাধবীলতার গলা শুনল অনিমেষ, দুটো বেলঘরিয়া দিন। দুজনকে? কন্ডাক্টর টাকা ভাঁজ করে আঙুলের ফাঁকে গুঁজে পয়সা বের করছিল। হাত দিয়ে অনিমেষকে দেখালো মাধবীলতা। কন্ডাক্টর একগাল হেসে বলল, আপনারা একসঙ্গে? ও হ্যাঁ, কলেজ স্ট্রিট থেকেই তো উঠেছিলেন। কথাটা শেষ করে আশপাশের জনতার দিকে বাঁকা গলায় জানালো, আপনারা আমারই সব জায়গায় সিনেমা করেন। এক পলকই অনিমেষ দেখল আশেপাশের মুখগুলো হাওয়া বেরুনো মুখের মতো ঝুলছে, কিন্তু কারো দিকে তাকাতে ওর ইচ্ছে করছিল না। এই সময় লোকগুলোকে এক হাত নেওয়া যেতে পারত, কিন্তু তার প্রবৃত্তি হলো না। হীনমন্যতা কাটিয়ে উঠতে পারছিল না অনিমেষ, কারণ মাধবীলতার টিকিট কাটার পর আবার একই ভঙ্গিতে বাইরের দিকে তাকিয়ে আছে। বাসের ভেতর যে নাটকটা হয়ে গেল সে সম্পর্কে যেন মোটেই ওয়াকিবহাল নয়। অনিমেষের খেয়াল হলো দুটো বেলঘরিয়ার টিকিট কাটা হয়েছে। কেন? ও রহস্যটা বুঝতে না পেরে জিজ্ঞাসা করল, এবার স্বাভাবিক গলায়, কিন্তু অন্য কেউ স্পষ্ট শুনতে পেল না। মাধবীলতা ঘাড় না ঘুরিয়েই জবাব দিল, ইচ্ছে করলে হাতিবাগানে নেমে যেতে পারেন। এবার জেদ চেপে গেল অনিমেষের। হাতিবাগান শ্যামবাজার পেরিয়ে বাসটা যখন বিটি রোড ধরল তখনও ওরা তেমনি চুপচাপ বসে। লাস্ট স্টপে নামার পর মাধবীলতার সঙ্গে একটা বোঝাপড়া করবে সে। তখন নিশ্চয়ই এই ঝুলন্ত মুখগুলো আশেপাশে থাকবে না। এটা না করলে হোস্টেলে ফিরে কিছুতেই স্বস্তি পাবে না অনিমেষ।
বিকেলটা দুদ্দার করে ছুটে গেল অন্ধকারে। সন্ধে হয়ে আসছে, আলো জ্বলে উঠছে চারধারে। এত দেরি করে মাধবীলতা কখনো বাড়ি ফেরে না। আজই বাসে চড়ে যাওয়ার আবদারের জন্যই এটা হলো। বাড়ি ফিরে বকুনিটা অবশ্যই জোটা উচিত আজ। অনিমেষ নড়ে চড়ে বসল। বেলঘরিয়া স্টেশনের সামনে যখন বাসটা থেমে গেল তখন অল্পই যাত্রী তাতে। মাধবীলতার পেছনে পেছনে নিচে নামতেই অনিমেষ বলল, দাঁড়াও। মাধবীলতা দাঁড়ালো, তারপর নিচু গলায় বলল, এখানে নাটক করতে হবে না, কিন্তু আমার কিছু কথা আছে। এভাবে অপমান করলে কেন? এখানে দাঁড়িয়ে আমি কথা বলতে পারবো না, হাঁটতে হাঁটতে কথা বলো। তোমার বাড়ির দিকে যাব? আমাদের পাড়ার অনেকেই এখন তোমাকে দেখছে। এখান থেকে চলে গেলে আমার বদনামের গল্পটা ছড়াবে, তার চেয়ে বাড়িতে যাওয়াটা শোভন হবে। এসো। মাধবীলতা পা বাড়ালো। এর আগে কখনোই অনিমেষকে বাড়িতে যেতে বলেনি মাধবীলতা। আজকের ওই রকম আচরণের পর এই নিমন্ত্রণটা কেমন বেমানান ঠেকছে। তাছাড়া একটা পরিস্থিতির চাপে পড়েই তাকে যেতে বলছে ও। কিন্তু এখানে দাঁড়িয়ে থাকা আরও খারাপ দেখায়। আশেপাশের চায়ের দোকান থেকে অনেক চোখ এখন এদিকে সেঁটে আছে। অনিমেষ মাধবীলতাকে অনুসরণ করল। লেভেল ক্রসিং পেরিয়ে মাধবীলতা খানিক ইতস্তত করল। অনিমেষ পাশাপাশি হাঁটছিল। জিজ্ঞাসা করল, কি হলো? আমাদের বাড়ি তোমার ভালো লাগবে না কেন? অনিমেষ প্রশ্নটা করতেই একটা সাইকেল রিক্সায় গিয়ে এলো। আসেন দিদিমণি। মাধবীলতা রিক্সাওয়ালার দিকে চেয়ে একটু হাসল। অনিমেষ বুঝল ওরা সবাই মাধবীলতাকে চেনে। মাধবীলতা রিক্সায় উঠতে উঠতে বলল, যা থাকে কপালে উঠে পড়ুন, নিজের চোখে দেখে যদি মতিগতি পাল্টায়। পাশাপাশি বসতে কোনো অসুবিধা হলো না। রিক্সাওয়ালা যেরকম দ্রুত চালাচ্ছে তাতে অনিমেষের ভয় হচ্ছিল যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটে যেতে পারে। অবিরাম হর্নের শব্দে ওরা ঘিঞ্জি এলাকাটা পেরিয়ে এলে অনিমেষ জিজ্ঞাসা করল, আমাকে বাড়িতে নিয়ে যেতে তোমার এত কুণ্ঠা কেন? মাধবীলতা কথা বলল না, কিন্তু সেই টিপিক্যাল হাসিটা হাসল যার কোনো স্পষ্ট মানে ধরা যায় না। অনিমেষের এরকম হাসি শুনলে খুব রাগ হয়, কিন্তু বাসে যে ঘটনাটা ঘটল তার জন্য এখন কথা বাড়ালো না। শুধু বলল, তোমার যদি আমাকে বিরক্তিকর মনে হয় সোজাসুজি বলে দিও। আমি কি করব সেটা আমার ব্যাপার, ওটা আমাকেই বুঝতে দাও। অন্ধকারে মাধবীলতার ঠোঁটের কোণে সামান্য ভাঁজ পড়ল। অনিমেষের মনে হলো এটা হাসির চেয়েও মারাত্মক। ফাঁকা রাস্তা পেয়ে রিক্সাওয়ালা জোর প্যাডেল ঘোরাচ্ছে, তার মানে মাধবীলতাকে অনেকখানি এসে রোজ ট্রেন ধরতে হয়। কিছুক্ষণ চুপ করে থেকে অনিমেষ জিজ্ঞাসা করল, এটাও কি বেলঘরিয়া? না, নিমতা। একদম মফস্বল লাগছে তাই না? হ্যাঁ, কিন্তু ভালো লাগছে। একাধ দিনই লাগে, পুরনো হলে আর কিছুই আকর্ষণীয় থাকে না। ওর বলার ধরনটা এমন যে দ্বিতীয় অর্থটি বুঝতে অসুবিধে হলো না। প্রায় মাইল দেড়েক যাওয়ার পর একটা গলিতে ঢুকে মাধবীলতা ভাড়া মিটিয়ে রিক্সাটাকে ছেড়ে দিল। ডান দিকে অন্ধকারেও একটা বড় পানাপুকুর দেখা যাচ্ছে। বাঁদিকের বাড়িগুলো বাগান শুদ্ধ, কিন্তু বয়সের আঁচড়ে ক্ষতবিক্ষত। মাধবীলতা বলল, আপনি আমার কাছ থেকে একটা বই নিতে এসেছেন। অনিমেষ কথাটা অনুধাবন করার আগেই গেট খুলে ভেতরে ঢুকে ডাকল, আসুন। গেটের উপরই মাধবীলতার ঝাড় বাগান থেকে ফুলের গন্ধ আসছে। সামনেই একটা ভাঙাচোরা পুরনো আমলের দোতলা বাড়ি। দু একটা ঘরে আলো জ্বলছিল মাত্র, পেছনে পুকুরের আভাস। মাধবীলতা রোয়াকে উঠে অনেকক্ষণ কড়া নাড়ার পর দরজা খুলল। একজন নুয়ে পড়া বৃদ্ধা খ্যানখ্যানিয়ে উঠলেন, এতক্ষণে আসা হলো মেয়ে? এদিকে তোর বাপ মা এতক্ষণ বসে থেকে চলে গেল খিদিরপুর। খিদিরপুর কেন? অঞ্জলির মামাতো ভাই এসেছে না, তোকে নিয়ে যেতে বলেছিল। মাধবীলতা ঘাড় ঘুরিয়ে বলল, আসুন। কে ওখানে? বৃদ্ধার গলা শুনে অনিমেষ ইতস্তত করল এগোতে। আমার সঙ্গে পড়ে, তুমি চায়ের জল বসাও, যাও। আসুন, দাঁড়িয়ে রইলেন কেন? অনিমেষ অত্যন্ত সন্তর্পণে উঠে এলো। বৃদ্ধা তাকে জরিপ করছেন। অনিমেষ বুঝতে পারছিল না ওকে প্রণাম করবে কিনা। মাধবীলতার কে হন উনি বোঝা যাচ্ছে না। মাধবীলতার পেছনে পেছনে একটা ঘরে গিয়ে ঢুকতেই মাধবীলতা বলল, বসুন, আমি আসছি। অনিমেষ সেকেলে ঘরটাকে দেখল। দু তিনটি চেয়ার, একটা তক্তাপোষ, জানলাগুলো বন্ধ। বাইরে বুড়ির গলা শোনা গেল, একটা উটকো ছেলেকে হট করে বাড়িতে ঢুকালি, বাপ মা শুনলে কি বলবে? সে আমি বুঝব, তুমি চা বসাও।
আজ বাদে কাল যার বিয়ে। কে বলেছে? অঞ্জলির মামাতো ভাই কি জন্য এসেছে? বেশি বাজে কথা না বলে এখন যাও। কয়েক সেকেন্ড বাদেই মাধবীলতা ঘরে এলো, এসে বলল, এই আমাদের বাড়ি। মা বাবা এখন নেই, তাই আলাপ করাতে পারলাম না। উনি কে? কদু মাসি, ভালো নাম কাদম্বিনী, আমাকে মানুষ করেছেন। আমি আশায় বোধহয় একই আমার মাথায় আগুন জ্বলছে। এ বাড়িতে এভাবে কথা বলবেন না। আর কতদিন থাকা যাবে কে জানে। কেন শুনতে পাননি? বিয়ের জন্য ছোটাছুটি শুরু করেছেন সবাই। অনিমেষ কথা বলল না। একবার ভাবল বলে ভালোই তো, কিন্তু পারল না। হঠাৎ মাধবীলতা কেমন শান্ত অথচ দৃঢ় গলায় প্রশ্ন করল, আমার কিছু হলে তুমি ভার নিতে পারবে? সমস্ত রক্ত এখন বুকের মধ্যে। আর এরকম সময় পৃথিবীটাকে হাতের মুঠোয় মনে হলো অনিমেষের। সে পরিষ্কার গলায় বলল, হ্যাঁ। ওরা অনেকক্ষণ আর কথা বলল না। এর মধ্যে বৃদ্ধা এসে চা দিয়ে গেছে। এক চুমুকে সেটা শেষ করে অনিমেষ উঠে দাঁড়ালো। আজ যাই। মাধবীলতা মুখে কিছু না বলে ঘাড় কাত করল। তারপরে হঠাৎ উঠে এসে সামনে দাঁড়িয়ে সেই অদ্ভুত মায়াময় চাহনিতে অনিমেষকে ভরিয়ে দিল। একটা হাত আলতো করে অনিমেষের বুকের ওপর রাখল মাধবীলতা। আমাকে ক্ষমা করো। কেন? নিজের হৃৎপিণ্ড যেন মাধবীলতার হাতের তলায়, এমন অনুভব অনিমেষের। মাধবীলতা তো কোনো অন্যায় করেনি, তাহলে ক্ষমা কিসের? হাত না সরিয়ে মাধবীলতা বলল, লোকে যে যাই বলুক, আমার কিছু যায় আসে না, কিন্তু তুমি কড়া গলায় কিছু বললে আমি সইতে পারবো না। অনিমেষ গাঢ় গলায় বলল, আমি কি কিছু বলেছি? এবার থেকে আমি সহজ কথাটা সহজ গলায় বলবো। অনিমেষের মনে পড়ল বাসে উঠে সে ওই কথাটা বলার সময় খুব বিচ্ছিরিভাবে ধমকেছিল, কিন্তু সেটা তার মনে ছিল না। নেহাত অভ্যেসেই কথা বলা। তাই যে এই মেয়ের এমন করে লেগেছে তা কে জানত। সে মাধবীলতার মুখের দিকে তাকালো। ওকে ভীষণ আদর করতে ইচ্ছে করছিল, কিন্তু কিছুতেই হাত উঠল না ওপরে। মুখ নামিয়ে সে ওর চুলের ঘ্রাণ নিয়ে বলল, আমি আর তোমাকে আঘাত দেব না। উজ্জ্বল হাসিতে মাধবীলতার মুখ এখন মাখামাখি। হাত সরিয়ে নিয়ে বলল, দেখো, আমি ঠিক তোমার মতো হব। কোনো রকমে পরীক্ষাটা অবধি যদি এড়াতে পারি, তাহলে আর কোনো চিন্তা করি না। চলে যেতে ইচ্ছে করছিল না মোটেই। তবু অনিমেষ বলল, যাই। মাধবীলতা বলল, না, বলো আসি। হাসল অনিমেষ। আচ্ছা, আসি তাহলে। গেট অবধি পৌঁছে দিল মাধবীলতা। ভীষণ হালকা লাগছে এখন। অনিমেষ গলিটা পেরিয়ে এসে পেছনে তাকালো। আবছা অন্ধকারে মাধবীলতার শরীরের আদল দেখা যাচ্ছে। নিজেকে এখন সম্রাটের মতো মনে হচ্ছে তার। ওর মাথায় কোনো চিন্তাই জায়গা পাচ্ছিল না। এখনও যে বাবার টাকায় তাকে মাস চালাতে হয়, অনিশ্চিত রাজনৈতিক জীবনের মধ্যে সে নিজেকে জড়াতে যাচ্ছে। ব্যক্তিগত কোনো আয়ের সংস্থান নেই। মাধবীলতার ভার নিতে হলে এই কলকাতায় একটা বাড়ি, নিদেন পক্ষে একটা ঘর দরকার, এবং সেটা পেতে হলে টাকা চাই। এসব অত্যন্ত নগণ্য মনে হলো। এসব সমস্যা নিয়ে আকাশ পাতাল ভেবে কোনো লাভ নেই। মাধবীলতা যদি তার পাশে এসে দাঁড়ায়, তাহলে সব সমস্যাই সমাধানের পথ খুঁজে পাবে। অনিমেষ দৃঢ় আত্মবিশ্বাসে স্টেশনের দিকে হাঁটতে লাগল। খুব দ্রুত ঘটে যাচ্ছিল ঘটনাগুলো। জীবনটা কি এই রকম? যখন কিছু ঘটে না, তখন দমবন্ধ গ্রীষ্মের দুপুরের মতো থমকে থাকে সব কিছু। আর যখন ঘটার পালা আসে, তখন উত্তাল ঢেউয়ের মতো কোনো কিছু গ্রাহ্য না করে বেপরোয়া ছুটে চলে। সেই রকম ছুটে যাওয়ার সময় যেন এই দিনগুলো। অনিমেষ পেছনে ফিরে তাকাবার সুযোগ পাচ্ছিল না। সুভাষদার সঙ্গে দেখা হয়নি অনেক দিন। খোঁজ নেওয়ার চেষ্টা করেছে সে, কিন্তু সঠিক সংবাদ পাওয়া যায়নি। এই নিয়ে দুবার সুভাষদা নিজে আসবে বলে আর আসেনি। এখন অনিমেষদের কাজকর্ম খুব বেড়ে গেছে। পার্টি অফিস, ইউনিভার্সিটি করতে করতে অনেকটা সময় ব্যয় হয়ে যাচ্ছে। নতুন নতুন লোকের সঙ্গে নিত্য পরিচয় হচ্ছে, কিন্তু পুরনো যারা রাজনীতিতে সংশ্লিষ্ট নয়,
তাদের সঙ্গে যোগাযোগ ছিন্ন হয়ে আসছে। যেমন পরমহংস, যেদিন সময় পায় সেদিন ক্লাস করতে গেলে দেখা হয়। একই রকম আছে ছেলেটা। এই যেমন আজ দেখা হতেই বলল, মালকড়ির শেয়ার পাচ্ছ মনে হচ্ছে গুরু, কামিয়ে নাও যত পারো। অনিমেষ হকচকিয়ে বলল, শেয়ার পাচ্ছি মানে? পরমহংস বলল, তুমি যদি ভূত হও তাহলে ঘরের খেয়ে বনের মোষ তাড়াবে, তা না হলে এখান থেকে ফায়দা তুলবে। অনিমেষ শেষে বলল, আমাকে দেখে কি মনে হচ্ছে? পরমহংস বলল, মাল গুটোচ্ছ বেশ। অনিমেষ প্রতিবাদ করতে গিয়ে থেমে গেল। কোনো লাভ নেই। যে নিয়মটা চালু হয়ে গেছে তার বাইরে চিন্তা করতে আমরা অভ্যস্ত নই। এই মুহূর্তে তার পকেটে মাত্র 2 টাকা পড়ে আছে। মাসের শেষ হতে অনেক দেরি, এবং এত বড় কলকাতায় তাকে ওই টাকায় মাসটা চালাতে হবে। পরমহংসর মুখের পরিবর্তন লক্ষ্য করে বলল, একসময় তুমি টিউশনই করবে বলে ক্ষেপে উঠেছিলে, অথচ এখন সেসব কথা ভুলেও বলো না। তার মানে তোমার টাকার দরকার নেই, ঠিক কি না? অনিমেষ বলল, তা নয়, আসলে আমি বোধহয় খুব উদ্যোগী ছেলে নই। যা মাথায় আসে তাই করার জন্য ব্যস্ত হয়ে পড়ি। তাছাড়া পার্টির কাজে এত সময় দিতে হয় যে ধরা বাঁধা অনেক কাজ করা আমার পক্ষে সম্ভব নয়। এই কাজ করতে কেউ মাথার দিব্যি দেয়নি, কিন্তু আমি এ কাজ না করেও পারবো না। তার ফলে অনেক আর্থিক কষ্টের মধ্যে আমাকে দিন কাটাতে হয়। বিশ্বাস করো, রাজনীতি করে যারা পয়সা পায় তাদের সঙ্গে আমার এখনও আলাপ হয়নি, এবং সেই ভূমিকায় নিজেকে দেখার কোনো আগ্রহ নেই। পরমহংস বলল, এরকম নেশার কোনো মানে আমি বুঝতে পারি না। যখন সময় চলে যাবে তখন দেখবে তোমার স্কোরে একটাও রান জমেনি। তুমি কি ভাবছো এই করে দেশের চেহারা পাল্টে দিতে পারবে? মিছিমিছি নিজেকে নষ্ট করার কোনো মানে হয়? অনিমেষ বলল, এই রকম চিন্তা যদি সবাই করে তাহলে আগামী 10 বছর পরে দেশের কি অবস্থা হবে তা ভাবতে পারো? পরমহংস বলল, এখন কথাটা মানছ না, পরে বুঝবে। তুমি যাই বোঝাতে চাও দেশের সাধারণ মানুষ তা বুঝবে না। তারা একটা জিনিসই জানে, যে তাদের ব্যক্তিগত প্রয়োজন মেটাবে সেই তাদের বন্ধু। ওসব ইজম টিজমে ওদের কিছু যায় আসে না। সব শালা আমরা দারোগাবাবু হয়ে বসে আছি। হাঁসে ডিম পাড়ুক, আমরা হাফ বয়েল খাবো। তা তোমার পরীক্ষা টরীক্ষা দেবার ইচ্ছা আছে? অনিমেষ বলল, কোনো লাভ নেই দিয়ে, তবুও দেব। পরমহংস বলল, লাভ নেই জেনেই তো এমএ পড়তে এসেছি বাংলায়। 2 বছর ভালো ভালো মেয়ের সঙ্গে আড্ডা মারার এই সুযোগ কি কেউ ছাড়ে? কপালে কোনো ব্যাংক বা সরকারি অফিসের কেরানিগিরি অপেক্ষা করছে তা তো জানি, কিন্তু পরীক্ষা না দিলে প্রেস্টিজ থাকে না। তুমি তো ক্লাস করছো না, পড়াশোনা হচ্ছে কি? অনিমেষ বলল, লাস্ট 2 মাসে ম্যানেজ হবে না, তুমি কি বলো? রামকৃষ্ণের মতো মুদ্রা করল হাতের আঙুলে পরমহংস। তারপর বলল, ও হ্যাঁ, মনে পড়েছে, তোমাকে শোভনাদি খুঁজছিল, একদিন দেখা করুক। কেন, কি ব্যাপার? টিউশনির জন্য গিয়েছিলে বোধহয়, সেই ব্যাপারই। ভদ্রমহিলা বেশ ভালো, অন্যমনস্ক গলায় বলল অনিমেষ। তাই নাকি? স্পিন ধরেছে মনে হচ্ছে। ইয়ার কি মেরো না। মহিলার মুখে একটা ব্যথার ছায়া ঘোরে। দয়া করে সেই ছায়াটা সরাবার চেষ্টা করো না, তাহলেই উনি আরও ব্যথা পাবেন। তোমার বান্ধবী আসছেন, আমি চলি। পরমহংস ঘুরে দাঁড়াতেই অনিমেষ দেখল মাধবীলতা আসছে। বেলঘরিয়া থেকে ফিরে আসার পর ওর সঙ্গে দেখা হয়নি অনিমেষের। সাদা জামা, সাদা শাড়িতে খুব সুন্দর দেখাচ্ছে। সে পরমহংসের হাত ধরে বলল, এই পালাবে না। মাধবীলতা সামনে এসে দাঁড়িয়ে বলল, কি খবর? অনিমেষ বলল, কোথায় ছিলে? লাইব্রেরিতে। আমাদের তো পাশ করতে হবে। একে চেনো? সঙ্গে সঙ্গে পরমহংস সামান্য ঝুঁকে নমস্কার করে বলল, ঈশ্বর, এও আমাকে শুনতে হলো। অনিমেষ আমার পরিচয় দিচ্ছে। অনিমেষ দেখল মাধবীলতা হাসছে এখনও। সে বলল, তোমরা কি আগে থেকেই? পরমহংস হাত নেড়ে জানালো, অফকোর্স, আমি তো ফার্স্ট ওর পেছনে লাইন দিই। তুমি তো পেছন থেকে ওভারটেক করে চেয়ার দখল করলে। আমার কপালই এইরকম, বন্ধুরাই শত্রু হয়। ওর বলার ভঙ্গি এমন যে মাধবীলতা হাতের খাতা দিয়ে ওকে কপট আঘাত না করে পারল না। শরীর খর্বকায় বলে পরমহংস মাথা নিচু করে একপাশে সরে গিয়ে উচ্চগ্রামে হাসতে শুরু করল। অনিমেষের মনে পড়ল তার অ্যারেস্ট হওয়ার বিকেলে এই পরমহংসই ওকে খবর দিয়েছিল বসন্ত কেবিনের ওপরে মাধবীলতা বসে আছে। সে ব্যাপারটা বলতেই পরমহংস বলল,
দারুণ ব্যাপার হয়েছিল সেদিন। আমি ইউনিভার্সিটির উল্টো ফুট থেকে দেখলাম তুমি ফালতু ফালতু শহীদ হয়ে গেলে। অনিমেষ জিজ্ঞাসা করল, ফালতু ফালতু মানে? নিরীহ হরিণ শাবকের মতো তুমি রাস্তা পার হচ্ছিলে, আর পুলিশ ভ্যানটার তখন একটা কেস দেখাবার প্রয়োজন ছিল, তাই টুক করে তোমায় তুলে নিল। কোনো রকম বিপ্লব বিদ্রোহ নয়, ঠাকুর ঘরে ঢোকার মতো তুমি ভ্যানের ভেতরে ঢুকে গেলে। অনিমেষ হাসল। তারপর আর কি, পুলিশ চলে গেলে তুমি ছাত্রদের কাছে বিপ্লবী হয়ে গেলে। কমরেড অনিমেষের মুক্তি চাই, পাপস, মেয়েরা গুজব ছড়াতে লাগলো। অনেক লড়াই করে তুমি ধরা দিয়েছো এইসব। তাই এই মহিলাও বোধহয় সেই সব গুজবের একটি শ্রবণ করে বসন্ত কেবিনে আশ্রয় নিয়েছিলেন। আমি কি চাই সেসব জানতাম। দেখলাম একা হরিণ কচি ঘাস খাচ্ছে, দেখে নির্মল হৃদয়ে পাশে গিয়ে বসলাম। নিজের পরিচয় দিয়ে লাইন করার চেষ্টা করলাম। মাধবীলতা ঠোঁট কামড়ে বলল, কিসের লাইন? একটা মোগলাই পরোটা আর চায়ের। ও মা! মাধবীলতা হতবাক। অনিমেষ বলল, খাওয়ালো না? খাওয়াবে কি? 1 ডজন অমাবস্যা মুখে নিয়ে বসে থাকলে কাউকে খাওয়ানোর কথা মনে আসে? আমি শালা আলাপ জমাবার জন্য কারেন্ট টপিক ব্যবহার করতেই ফেসে গেলাম। আফসোসের মুখ করল পরমহংস। ডিটেলস প্লিজ। যেই বললাম অনিমেষ একটা দারুণ ছেলে, চেনেন নিশ্চয়ই, আমাদের সঙ্গে পড়ে, মাই ফ্রেন্ড, আজ পুলিশকে ভুলিয়ে ভালিয়ে ভ্যানে উঠে বাড়ি চলে গেল। অমনি এই মহিলা ভেঙে পড়লেন। মোটেই না, একদম ইয়ার্কি করবেন না, ফুঁসে উঠল মাধবীলতা। বেশ, তাহলে একা একা বসন্ত কেবিনে কি করছিলেন? আশ্চর্য, আমি ওখানে চা খেতে যেতে পারি না? একা একা? হ্যাঁ, আপনারা যেটা পারেন সেটা একটা মেয়ের পক্ষে কি পারা অন্যায়? হাত জোড় করল পরমহংস। ক্ষমা করুন, আমার অন্যায় হয়ে গেছে, কিন্তু এত সব শোনার পরও যদি হৃদয়ে না গলে তাহলে আফসোসের কথা। হৃদয় গলবে কি কারণে? বাহ, আমি যদি খবর না দিতাম তাহলে অনিমেষ আপনার কাছে যেত। সেই সুবাদে আমার একটা মাটন অমলেট আর কফি পাওনা হয়ে আছে। ঠিক আছে, এত করে যখন বলছেন আরেকদিন খাওয়াবো। আজ আমার কাছে বেশি পয়সা নেই। নেই তো কি হয়েছে, ধার দিচ্ছি। মানে? আপনার কাছ থেকে ধার নিয়ে আপনাকেই খাওয়াতে হবে? কি ডেঞ্জারাস লোক! কপালে চোখ তুলল মাধবীলতা। ওরা বারান্দায় দাঁড়িয়ে কথা বলছিল। অনিমেষের খেয়াল হলো টিএনজি সেদিন ক্লাসে বলেছিলেন একবার দেখা করতে, করা হয়নি। ভদ্রলোক যদি এখনও টিচার্স রুমে বসে থাকেন তাহলে দেখা করে এলে হয়। সে শুনল পরমহংস বলছে, ওর ব্যাপারটা নিয়ে আপনি কিছু ভাবছেন? কি ব্যাপার? মাধবীলতা জিজ্ঞাসা করল। এই যে শ্রীমান ক্লাস করছেন না, দেশ উদ্ধার করতে পার্টি করছেন, এসব করে ভবিষ্যতে গোলমালে পড়বে তা বুঝতে চাইছে না। আপনার এখন কর্তব্য ওকে বুঝিয়ে বলা। পরমহংস গড়গড় করে বলে গেল। আমি কেন? দোহাই, আর খেলবেন না। আমি মায়েরই কিছুতেই এরকম খেলা সহ্য করতে পারি না। কেমন নার্ভ ছেড়ে যাওয়ার অবস্থা হয়। মাধবীলতা হাসল। দেখুন, ওকে আমি খুব অল্প জানি, তবে যদি কেউ মনে করে সে যা করছে তা ঠিক করছে, তাতে কোনো বাধা দেওয়া উচিত নয় বলেই বিশ্বাস করি। কিন্তু যদি সাফারিংস আসে, সেটা তো জেনে শুনেই ডেকে আনা হচ্ছে, তাই এলে তার জন্য আফসোস করে লাভ কি? এমন ছেলে মানুষের মতো কথা বলেন না। অনিমেষের মনে হলো এবার কথার মোড় ঘোরানো দরকার। পরমহংস ক্রমশ ব্যক্তিগত পর্যায়ে নিয়ে যাচ্ছে আলোচনাটা। আর একটু এগোলেই নিশ্চয়ই মাধবীলতা ফোঁস করে উঠবে, আর তখন সামলানো মুশকিল হয়ে পড়বে। সে একটু ব্যস্ততা দেখিয়ে বলল, তোমরা এখন কি করছো? পরমহংস বলল, কফি হাউস যাব। মাধবীলতা ঠাট্টা করল, কেন, কফি শিকার করতে? পরমহংস বলল, কি করি বলুন, অন্য কিছুর এলেম নেই যে। অনিমেষ ওদের দাঁড়াতে বলে টিচার্স রুমে চলে এলো। যা ভেবেছিল তাই, ঘর ফাঁকা। ফিরে এসে বলল, টিএনজির সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, উনি নেই, চলো বেরিয়ে পড়ি। মাধবীলতা হাঁটতে হাঁটতে জিজ্ঞাসা করল, হঠাৎ টিএনজি কেন? একদিন ক্লাসে আমাকে দেখা করতে বলেছিলেন, আর যাওয়া হয়নি। কথাটা শোনামাত্র দুজনে অবাক হয়ে অনিমেষের দিকে তাকালো। পরমহংস বলল, গুরুদেব লোকমায়েরি, 6 মাস আগের কথা আজ মনে পড়ল? এরপর হয়তো 10 বছর বাদে একদিন এসে জিজ্ঞাসা করবে, মাধবীলতা, তুমি যেন কি কথা বলছিলে সেদিন? কথাটা শেষ না করে দ্রুত পা চালালো সে। চিৎকার করে বলল, কফি হাউসে আছি, ইচ্ছে হলে এসো, নইলে চড়ে খাও। চোখ মুখ লাল করে মাধবীলতা বলল, আচ্ছা ফাজিল তো। অনিমেষ বলল, কিন্তু ভীষণ হাসি খুশি। তা অবশ্য।
মনে প্যাঁচ থাকলে কেউ এরকম কথা বলতে পারে না। যার যত প্যাঁচ সে তত গম্ভীর। এত দিন পরে দেখা হলো, তবু হাসি দেখলাম না। অনিমেষ চোখ ছোট করল। আমার মনে প্যাঁচ আছে? আছেই তো। মাধবীলতা অন্যদিকে মুখ ফেরালো। কিরকম? এতদিন দেখা হয়নি, তবু খোঁজ নেবার ইচ্ছা হয়েছিল। তুমি ক্লাসে আসোনি? আমি কিছু বলবো না, গম্ভীর মুখে হাঁটতে শুরু করলো মাধবীলতা। হঠাৎই পরিবর্তনের কোনো কারণ বুঝতে না পেরে অনিমেষের অস্বস্তি শুরু হলো। সেদিন বাসে যা হয়েছিল তার পুনরাবৃত্তি যদি হয় তাহলেই সর্বনাশ। মাধবীলতা মুখ গম্ভীর করলেই মনে হয় বুকের ভেতরটা টলমল করছে। সে দ্রুত পা চালিয়ে মাধবীলতার পাশাপাশি গিয়ে জিজ্ঞাসা করল, এই কি হয়েছে? মাধবীলতা অন্যদিকে মুখ ফিরিয়ে হাঁটলেও অনিমেষ ওর গালের নিচে একটা শিরার কাঁপুনি লক্ষ্য করল। আর প্রশ্ন করতে সাহস পেল না। চুপচাপ ওরা হেঁটে গেল অনেকটা পথ। বড়বাজার ছাড়িয়ে যেতে গিয়ে অনিমেষ পাশের একটা রেস্টুরেন্ট দেখিয়ে বলল, একটু চা খাবো। আমার খাওয়ার ইচ্ছে নেই। থমথমে মুখ এখনও মাধবীলতার। থাক তাহলে। একটু ইতস্তত করল মাধবীলতা, তারপর বলল, আমি বসছি। না, একা একা চা খাওয়া যায় না। কপালে ভাঁজ ফেলে মাধবীলতা অনিমেষের মুখের দিকে এক পলক দেখে নিয়ে খুব স্বাভাবিক ভঙ্গিতে রেস্টুরেন্টের ভেতর ঢুকল। বেশ ভিড় দোকানটায়। একটা টেবিলে দুজন লোক বসে আছে। অনিমেষ সেদিকে এগোতেই বয় একটা কেবিনের পর্দা উঁচু করে তাদের ডাকল। অনিমেষ হাত নেড়ে তাকে নিষেধ করতে যেতেই অবাক হলো। মাধবীলতা সেই কেবিনে ঢুকে গেল। এরকমটা কখনোই হয়নি। অনুচ্চারিত একটা শর্ত ছিল যেন ওদের, কোনো নির্জন কেবিনে বসবে না। মাধবীলতার ধারণা কেবিনের পর্দা ফেলে লোকে বদমাইশি করতে বসে, অথচ আজ অমন নির্দ্বিধায় সে ঢুকে গেল কেন? অনিমেষ কেবিনে ঢুকে বিপরীত দিকে চেয়ারে বসতেই বয়টা জিজ্ঞাসা করল, মোগলাই, ফিশ ফ্রাই, ব্রেস্ট কাটলেট, কবিরাজি, কী দেবো? অনিমেষ বলল, কিছু না, শুধু চা। অনলি চা? ছেলেটা যেন তাচ্ছিল্যের গলায় প্রশ্নটা করল। অনিমেষের রাগ হয়ে গেল বলার ধরনে, যেন রেস্টুরেন্টে ঢুকলেই একগাদা খাবার খেতে হবে, নইলে মান থাকবে না। কিন্তু সঙ্গে সঙ্গে মাধবীলতা বলে উঠল, ফিশ ফ্রাই আছে? তাহলে দুটো দিন। ছেলেটি হাসল, তারপর পর্দা ফেলে দিয়ে চলে গেল। অনিমেষ জিজ্ঞাসা করল, এটা কি হলো? তোমার খিদে পেয়েছে। মাধবীলতার মুখের ভাব একটুও বদলায়নি। তুমি কি করে জানলে? মুখ দেখলেই বোঝা যায়। কিন্তু আমার পকেটে মাত্র 2 টাকা আছে, এতে মিটবে? এবার বিচলিত হলো মাধবীলতা। আজ ব্যাগ নিয়ে আসেনি, হাতে শুধু খাতা ছিল। কিন্তু কোমর থেকে রুমাল বের করে তার গিট খুলে একটা টাকা আর কিছু খুচরো পয়সা বের করল। একটু বিব্রত মুখে সে জিজ্ঞাসা করল, এতে হবে না? অনিমেষ হেসে ফেলল। ছেড়ে দাও, আমি ওকে শুধু চা দিতে বলছি। না, ঘাড় শক্ত করল মাধবীলতা। ফিশ ফ্রাই খাবই। আমার হাতে সোনার বালা আছে। সোনার বালা দিয়ে কি হবে? জমা দিয়ে যাব, পরে দাম দিয়ে ছাড়িয়ে নেব। এক দৃষ্টে মেয়েটাকে দেখল অনিমেষ। অসম্ভব জেদি, কিন্তু ছেলে মানুষ মনে হচ্ছে ওকে। ব্যাপারটা যে হাস্যকর তা ওর মাথায় কিছুতেই ঢুকছে না। অনিমেষের মনে হলো এইরকম অপ্রস্তুত অবস্থায় ঢোকাটাই তার অন্যায় হয়েছে। সে মুখ নামিয়ে টেবিলের কাচের তলায় রাখা মেনু কার্ডের ওপর চোখ রাখল। ফিশ ফ্রাইয়ের দাম 1 টাকা 40 আর চায়ের দাম 30, অর্থাৎ 3 টাকা 40 পয়সা ব্যয় করলেই এ যাত্রায় রেহাই পাওয়া যায়। দুজনের কুড়িয়ে বাড়িয়ে সেটা হয়ে যাবে, কিন্তু বাড়ি ফেরা? সে জিজ্ঞাসা করল, তোমার রেলের টিকিট আছে? ঘাড় কাত করল মাধবীলতা। তারপর খাতাটা খুলে মাসের টিকিটটা দেখায়। অনিমেষ নিশ্চিন্ত গলায় বলল, যাক, প্রবলেম সলভড। তোমার সোনার বালা হাতেই স্থির থাক। আমাদের যা পয়সা আছে তাতে স্বচ্ছন্দের দাম মেটানো যাবে। বোঝাটা কমে যেতে হাসল মাধবীলতা। এই হাসি দেখলে মনে হয় একটি সুন্দর মুখের সরল বালক হাসছে। একটু আগে হেঁটে আসার সময় যে কালো মেঘ জমেছিল তা এখন উধাও। ভাগ্যিস এই টাকার সমস্যাটা উঠেছিল। অনিমেষ মনে মনে বয়টাকে ধন্যবাদ দিল। সে একটু সহজ গলায় জিজ্ঞাসা করল, এবার বলো তোমার কি হয়েছে? যাই হোক, তোমার কিছু এসে যায়? যায় যায় বলেই তো তুমি মুখ গম্ভীর করলেই মরে যেতে ইচ্ছে করে। অনিমেষ সত্যি কথাই বলল। যাও, যত বানিয়ে বানিয়ে কথা বলা। আমি যে ক্লাসে 6 দিন আসিনি, মরে আছি কি বেঁচে আছি খোঁজ নেওয়ারও প্রয়োজন নেই না?
আমি তো ভেবেছিলাম আজ তোমার হোস্টেলেই চলে যাব। মাধবীলতা আবদারের ভঙ্গিতে কথা শেষ করল। পার্টি অফিস থেকে বেরোতে রোজ দেরি হয়ে যাচ্ছিল। এই যা, আমি ভেবেছিলাম তুমি আমার জন্য নোট নিয়ে যাচ্ছ। মুশকিলে পড়তে হবে। যাক, কি হয়েছে বলো? মেয়েদের তো এই বয়সে একটাই সমস্যা থাকে। আমার বিয়ের জন্য সবাই এত ব্যস্ত হয়ে উঠেছে যে মাঝে মাঝে মনে হচ্ছে আমি ওদের বোঝা হয়ে আছি যেন। এদেশে মেয়ে হয়ে জন্মানোটাই পাপ। এ কথাটা তুমি বলছো, কিন্তু ভাবো তো, ইউনিভার্সিটি অবধি আসার সুযোগ তো তুমি পেয়েছ। এরকম কটা মেয়ের ভাগ্যে ঘটছে? বাহ, তাই একটা লজ্জার কথা ঢাকা দিয়ে রাখতে হবে? লজ্জা কেন? মেয়েরা বড় হলে বাপ মা তাকে সুপাত্রে দিয়ে জীবনটা নিশ্চিন্ত করতে চাইবে না? স্নেহ থেকেই তো এটা আসে। তাহলে সুপাত্রটিকে মেনে নেব? কি বলো তুমি? তোমার যদি বাসনা হয়। দেখো, আমি তোমাকে ধরে রাখিনি। যদি মনে হয় আমাকে তোমার কোনো প্রয়োজন নেই, তাহলে স্বচ্ছন্দে চলে যেতে পারো। কারো দয়া নিয়ে আমি বেঁচে থাকতে চাই না। আমি আমার ব্যাপার নিজেই বুঝে নেব। মাধবীলতার মুখ আবার থমথমে হয়ে যাচ্ছে দেখে অনিমেষ বলল, তখন থেকে শুধু আমায় বকেই যাচ্ছ। আসল কথাটা বলে ফেলো। এমন জ্বালায় না। মাধবীলতা আনমনে কথাটা বলতেই বয় খাবার দিয়ে জিজ্ঞাসা করল, কিছু বললেন? না না, আপনাকে নয়। বয় চলে যেতে অনিমেষ বলল, জ্বালালো তো, অথচ নয় বললে কেন? মাধবীলতা তার সেরা অলংকার ভুরুর তলায় চাহনি রাখতেই অনিমেষ চোখ বন্ধ করল। ওর এই চাহনিটায় বুকের মধ্যে যেন লক্ষ জলতরঙ্গ বেজে ওঠে। সে দেখল মাধবীলতা নিজের প্লেটের ফ্রাইটা দুভাগ করে একটা টুকরো তার প্লেটে তুলে দিয়ে বলল, অনেক কষ্টে থামিয়েছি। কি? অনিমেষ বুঝতে পারল না। বিয়ে। বাড়িতে খুব ঝামেলা হয়েছে। মা তো কথাই বন্ধ করে দিয়েছেন। বুঝতে পারছি না কতদিন এভাবে চলবে। কোনো রকমে এমএ পাশ করতে পারলে আর চিন্তা করি না। মাধবীলতাকে খুব গম্ভীর দেখাচ্ছিল। অনিমেষ দেখল সে খাচ্ছে না, ছুরিটা দিয়ে খাবার নাড়াচাড়া করছে শুধু। বুকের মধ্যে এক ধরনের চাপ অনুভব করল অনিমেষ। হঠাৎ হাত বাড়িয়ে সে মাধবীলতার কবজি ধরল। তুমি ভেঙে পড়ো না লতা। কথা না বলে ঘাড় নেড়ে না বলল মাধবীলতা। তারপর কেমন কান্না মেশানো গলায় বলল, শোনো, তুমি আমাকে কখনো অবহেলা করো না। আমি প্রতিজ্ঞা করছি। আমি স্বপ্নেও ভাবতে পারি না ও কথা। মাধবীলতা ধীরে ধীরে হাত ছাড়িয়ে দিল। কিছুক্ষণ বাদে অনিমেষ জিজ্ঞাসা করল, সেদিন আমি গিয়েছিলাম বলে বাড়িতে কোনো অসুবিধা হয়নি তো? কথা হয়েছিল তুমি কে, কোথায় থাকো, এইসব। আমি জানি আমার ব্যাখ্যা ওদের সুখী করেনি। আচ্ছা, একটা কথা বলতে পারো? যে মেয়েকে তিল তিল করে বাবা মা বড় করলো আদর যত্নে, সেই মেয়ে বড় হয়ে গেলেই কেন তাকে সন্দেহ করতে হবে সবসময়? কেন মনে হয় সে অন্যায় করছে বোধ হয়? স্নেহের আধিক্যই এর কারণ। কি জানি, অধিকারবোধ বড় অন্ধ করে দেয় মানুষকে। খাবারের বিল মিটিয়ে বাকি পয়সা কটা টিপস দিয়ে দিতে ছেলেটি খুশি হয়ে নমস্কার করল। ওরা রাস্তায় বেরিয়ে আসতেই মাধবীলতা বলল, তোমার আমার দুজনের কাছেই আর পয়সা নেই না? অনিমেষ শূন্য পকেটের কথা ভাবতে চাইছিল না। এখনও মাসটা চালাতে হবে। কি করে যে চলবে ঈশ্বর জানে। মুখে বলল, বেশ মুক্ত পুরুষ মনে হচ্ছে। মাধবীলতা ঠোঁট বেঁকাল। আমারও যে পয়সা নেই এটা ভুলে গেলে কথাটা বলার সময়? ও হাসল। মুক্ত পুরুষ বললে যে ছবিটা মনে আসে, মুক্ত নারী বললে তা কখনোই বোঝা যায় না। সে বলল, তোমার তো বাবা বাড়িতে পৌঁছালেই পয়সা পাওয়ার সুযোগ আছে, কিন্তু ওই 2 টাকাই আমার শেষ সম্বল ছিল। এখন এই কলকাতায় আমার একটা পয়সাও নেই। কত লাগবে তোমার? মানে? আমি কাল তোমাকে দিতে পারি। আমার কিছু জমানো টাকা আছে। থাক, দেখি ম্যানেজ করবো যা হোক করে। দেখলে তোমার মনে কেমন প্যাঁচ। আমার কাছে পয়সা নিলে অহংকারে লাগবে না? যে মেয়েটা... আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কাল গোটা 30 টাকা এনো। কবে কখন শোধ করতে পারবো আগে থেকে কথা দিতে পারছি না, কিন্তু আমি যাকে দিই তার থেকে ফেরত নেবার জন্যে দিই না। বেশ, কিন্তু মহারানী, তুমি কি ভালো করে ব্যাপারটা ভেবে দেখেছ? আমার জীবন এরপর অনিশ্চয়তায় ভরে যাবে। রাজনীতির কাজে কখন কোথায় থাকবো তার ঠিক নেই।
চাকরি বাকরি করে স্থির হয়ে থাকবো তারও কোনো সম্ভাবনা নেই, তখন আমি তোমার সঙ্গে সঙ্গে থাকবো। কথা বোঝো না কেন? আমি কখনোই তোমার বাধা হয়ে দাঁড়াবো না। শিয়ালদা স্টেশনে পৌঁছানোর পর মাধবীলতা বলল, তুমি যেন কবে বাইরে যাচ্ছ? সামনের মাসে। নির্বাচনের কাজ করলে অনেক অভিজ্ঞতা হবে। তাছাড়া জায়গাটা আমার একদম অচেনা নয়। কবে ফিরছ? ভাবছি নির্বাচন শেষ হলে বাড়ি ঘুরে আসব। আমাকে নিয়ে যাবে সঙ্গে? তুমি যাবে? হ্যাঁ। তোমার বাড়ি? সে আর ভাবি না। না, এখন যাব না। যেদিন তোমার পরিচয় নিয়ে যেতে পারবো সেদিন আমি যাব। এখন তুমি কাজ করে এসো। পকেটে পয়সা না থাকায় পায়ে হেঁটে বাড়ি ফিরছিল অনিমেষ। পথ যদিও দীর্ঘ নয়, তবু তার মনে হচ্ছিল সে যেন উড়ে উড়ে যাচ্ছে। এত আনন্দ কেউ পায়?